অন্তরালের তৃতীয় এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে ঘটনাটা আপনাদের শোনাবো সেই ঘটনাটি বড়ই অদ্ভুত একটি ঘটনাটা আমি যখন শুনেছিলাম তখন বড়ই আশ্চর্য হয়েছিলাম। এই রকম ঘটনাও যে ঘটতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। ঘটনাটি একটি ছেলেকে কেন্দ্র করে। গোপনতা রক্ষার্থে আমি এখানে ছেলেটিকে রেয়ান বলেই সম্বোধন করছি। রেয়ান মা বাবার একমাত্র ছেলে ছিল। বন্ধুবৎসল, মিষ্টভাষী, তারুণ্যে ভরা একটি ছেলে ছিল রেয়ান। রেয়ানের একটি বড় বোন ছিল যার আগেই বিয়ে হয়ে গিয়েছিল। সুতরাং বাড়িতে শুধু রেয়ান এবং তার মা বাবা থাকতেন। রেয়ানদের বাড়িতে স্থাপিত ছিলেন মা মনসা, অর্থাৎ রেয়ানেরা সপরিবারে মায়ের বড় ভক্ত ছিল। তাদের বাড়িতে বড় করে বাৎসরিক মা মনসার পুজো হতো। পুজোতে ওরা সবাইকে নেমন্তন্ন করে খাওয়াতো। রেয়ানের বাবার ছিল একটি বড় দোকান যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়, যাকে আমরা সাধারণ ভাষায় বলি মুদিখানা। ঘটনাটা যে সময় ঘটে তখন রেয়ানের বয়স 18 কি 19 বছর। সে তখন হায়ার সেকেন্ডারি ফাইনাল ইয়ারে। সময়টা তখন হেমন্ত পেরিয়ে শীতকাল ছুঁই ছুঁই। রেয়ানের ফাইনাল এক্সাম সামনেই ছিল, তাই সে বিকেলবেলা প্রত্যেক দিন টিউশন যেত। সে একদিনও মিস করত না টিউশন। কিন্তু রেয়ান এইরকম ছিল না। সে বরাবরই বন্ধুদের সাথে টিউশন বাঙ্ক করে আড্ডা দিতে ভালোবাসত। সেই দিনটা ছিল রবিবার। বেলা দুপুর 1টা হবে। রেয়ান দুপুরের খাওয়া শেষ করে ঘুমাচ্ছিল। রেয়ানের বাবা তখন দোকানে এবং মা শীতের জন্য উলের ছোট একটি জামা সেলাই করছিলেন রেয়ানের দিদির ছোট মেয়েটির জন্য। হঠাৎ কলিং বেল বেজে উঠল। রেয়ানের মা দরজা খুললেন। দেখলেন সুমিত এবং অরুণ এসেছে। ওরা রেয়ানের বন্ধু এবং দুজনেই রেয়ানের ক্লাসমেট, এবং ওরা বিকেলে একসাথে টিউশন পড়তে যায় এই স্যারের কাছে। রেয়ানের মা বললেন, এসো বাবারা, বসো, রেয়ান ঘুমোচ্ছে, ডেকে দেব? তখন সুমিত বলল, কাকিমা, কি হয়েছে রেয়ানের? কয়েকদিন থেকে টিউশন যাচ্ছে না যে? কলেজও তো যায় না, শরীর খারাপ হয়েছে নাকি? রেয়ানের মা রীতিমতো হতবাক। কি বলছে এই ছেলেগুলো? রেয়ান কলেজ যায়নি, টিউশনও যাচ্ছে না, কিন্তু এটা কি করে সম্ভব? রেয়ান তো রোজই কলেজ এবং টিউশনের জন্য বেরিয়ে যায়। তিনি জিজ্ঞেস করলেন, কি বলছো? ও কলেজ যায়নি, টিউশন পড়তেও যায়নি? অরুণ বলল, হ্যাঁ কাকিমা, ও তো গত কয়েকদিন ধরেই যায়নি কোথাও। আমরা ভাবলাম শরীর টরীর খারাপ হয়েছে হয়তো। এইদিকে কলেজ থেকে অ্যাসাইনমেন্টও দিয়েছে, তাড়াতাড়ি সাবমিট করতে বলেছে, তাই আমরা ওকে বলতে আসলাম। ওকে তো ফোনও করেছিলাম, রিসিভও তো করেনি। রেয়ানের মা এবার বললেন, হ্যাঁ, রেয়ান না কয়েকদিন থেকে কিরকম যেন হয়ে গেছে। যখন বাড়িতে থাকে একা একাই সবসময় রুমের দরজা লাগিয়ে বসে থাকে। সারাদিন রুমে পারফিউম স্প্রে করতে থাকে। পারফিউমের তীব্র গন্ধে পুরো ঘর ছড়িয়ে যায়। আর ও না সবসময় যেন কিরকম অন্যমনস্ক হয়ে থাকে। অনেকবার কিছু জিজ্ঞেস করলে তবেই উত্তর পাওয়া যায়। তখন অরুণ বলল, কাকিমা, রেয়ান না কল্যাণীর সাথে ব্রেকআপ করেছে কোনো কারণ ছাড়াই, এবং আমাদেরও বলেনি। কাল কল্যাণী আমাদের কাছে এসে অনেক কাঁদাকাটি করছিল ওকে বোঝানোর জন্য। তারপর ওরা এগিয়ে গেল রেয়ানের রুমের দিকে। তীব্র পারফিউমের গন্ধে সবার নাকে জ্বালা করতে লাগলো। ওরা রেয়ানকে ডাকলো, রেয়ান, এই রেয়ান, দরজা খোল। দরজার অপর প্রান্ত থেকে কোনো প্রত্যুত্তর না আসায় ওরা রীতিমতো দরজায় ধাক্কাতে ধাক্কাতে ডাকা শুরু করলো। কিছুক্ষণ পর রেয়ান বেরিয়ে আসে।
চেহারায় উদাসীনতার ছাপ, চোখের নিচ কালো হয়ে গেছে, চুল উস্কো খুস্কো, যেন এক জীবন্ত বিভীষিকা। ওকে দেখেই অরুণ বলল, কি রে, তোর কি হয়েছে? কল্যাণীর সাথে ব্রেকআপ হয়েছে তো আমাদের জানাসনি কেন? রেয়ান ওর কথার কোনো উত্তর না দিয়েই বলল, চল ছাদে যাই। তারপর ওরা ছাদে গেল। অনেকক্ষণ তিনজন চুপচাপ ছাদে দাঁড়িয়ে থাকার পর সুমিত বলল, দেখ, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, আমরা তো আছি, কি হয়েছে খুলে বল না। অরুণ বলল, আরে চিল ব্রো, এইরকম ছোটখাটো ঝগড়া সবার মধ্যেই হয়। আর জানিস, কল্যাণী অনেক কেঁদেছে, বলেছে তোকে ওর সাথে একটি বার দেখা করার জন্য বলতে। ওর কথা থামিয়ে দিয়ে রেয়ান বলল, আমার না এই জিনিসগুলো এখন আর ভালো লাগে না রে। এক কাজ কর, তোরাও না এখন চলে যা, পরে কথা বলবো। বলেই ছাদ থেকে একা নেমে রুমে চলে গেল। তারপর অরুণ এবং সুমিত রেয়ানের মাকে বলে চলে যায়। দিন কাটতে থাকে এভাবেই। 5 দিন পর রাতে প্রায় 1টার সময় সুমিতের ফোনে একটি কল আসে। কলটি বাজতেই থাকে। সুমিত ঘুমাচ্ছিল, তাই প্রথমে ধরেনি। শেষে সুমিত কলটা রিসিভ করে ধরা গলায় জিজ্ঞেস করে, হ্যালো। অপর প্রান্ত থেকে একটি মহিলা কণ্ঠ কেঁদে বলল, বাবা সুমিত, আমি কাকিমা বলছি। রেয়ান কি তোমাদের ওখানে গেছিল আজকে? ও কি তোমাদের সাথে আছে? সুমিত বলল, না তো। কেন কাকিমা, কি হয়েছে? অপর প্রান্ত থেকে কাকিমার উত্তর এলো, আজ সকাল থেকে ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা, তোমরা যেমন করে পারো আমার ছেলেটিকে খুঁজে দাও। তোমাদের কাকাবাবুও যেন কিরকম হয়ে গেছে। আমি একা কি করব কিছুই বুঝতে পারছি না। তারপর অপর প্রান্ত থেকে ভেসে এলো কান্নার রোল। ততক্ষণে সুমিতের ঘুম প্রায় কেটেই গেছে। সে অরুণ এবং আরো কয়েকজন বন্ধু বান্ধবকে ফোন করে সব বলে। তারপর ওরা কয়েকজন যায় রেয়ানদের বাড়িতে। রেয়ানদের বাড়িতে রেয়ানের মা বাবা ছাড়াও আরো কয়েকজন আত্মীয় এসেছেন। সবাই বলছে, ওকে যখন সকাল থেকেই পাওয়া যাচ্ছে না, তাহলে ওরা এতক্ষণ পুলিশে যায়নি কেন? রেয়ানের বাবা বললেন, আমরা ভেবেছিলাম হয়তো না বলেই কোথাও গেছে, ঠিক চলে আসবে। কিন্তু রাত যখন বাড়তে থাকলো, ছেলে ফিরছে না দেখে আমি ওকে খুঁজতে বেরোই। কোথাও না পেয়ে তোমাদেরকে বলি। তারপর সবাই মিলে ঠিক করলো কাল সকালে সবাই পুলিশের কাছে মিসিং ডায়েরি করবে। যেমন ভাবা তেমনই কাজ করা হলো। পরদিন সকালেই লোকাল থানায় রেয়ানের মিসিং ডায়েরি করা হলো। তারপর 2 দিন পেরিয়ে গেল, রেয়ানের কোনো খবর এলো না। 3 দিনের দিন বিকেলবেলা রেয়ানদের ল্যান্ড ফোনে একটা কল আসে। কলটা লোকাল পুলিশ স্টেশন থেকে এসেছে। জানা গেল রেহানকে ওদের বাড়ি থেকে অনেক দূরেই অন্য একটি ডিস্ট্রিক্টের একটি রেলওয়ে স্টেশনের বেঞ্চে বসে থাকা অবস্থায় পাওয়া গেছে। কিন্তু রেহান যেন কেমন এক ঘুরের মধ্যে আছে, যেন ওর নিজের মধ্যে নেই। ওকে প্রথমে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু ওর এই অবস্থা দেখে তারপর পুলিশের গাড়িতে করে ওকে লোকাল থানায় নিয়ে আসা হয়। যথারীতি রেয়ানের বাবা, অরুণ, সুমিত এবং আরও কয়েকজন মিলে রেয়ানকে পুলিশ স্টেশন থেকে ঘরে নিয়ে আসে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আজকের রাতটা কাটার পর কাল ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে। সেই দিন রাতেই রেয়ানের মা একটি স্বপ্ন দেখেন মা মনসা স্বপ্নে এসে বলছেন, তোর ছেলেকে একটি পরীর ভালো লেগেছে, সে তাকে নিয়ে যাবে। কাল রাতে অমাবস্যা লাগবে, সে তখনই
ওকে নিতে আসবে। তোরা ওকে কিছুতেই আটকাতে পারবি না। তুই মা, যদি বাঁচাতে চাস তোর ছেলেকে, তাহলে কালই ওর বিয়ে দে, না হলে কেউ পারবে না তোর ছেলেকে বাঁচাতে। পরদিন রেয়ানের মা তো কেঁদে কেটে একাকার কাণ্ড। কিছুতেই রেয়ানের বাবা রেয়ানের মার কথাগুলো বিশ্বাস করতে চাইছেন না। কি যে বলছো, তোমার মাথাটা গেছে একেবারে। পরি আবার হয় নাকি? হ্যাঁ, ওসব শুধু গল্পতেই থাকে। আর আজ বিয়ে? পাগল নাকি? কে দেবে এইভাবে ওকে মেয়ে? কিন্তু রেয়ানের মা এখানে এক দুঃসাহসিকতার পরিচয় দিলেন। তিনি অরুণ, সুমিত ওদেরকে নিয়ে সোজা গেলেন কল্যাণীদের বাড়িতে। গিয়ে কল্যাণীর মা বাবাকে অনেক বুঝিয়ে ওদের রাজি করালেন। কল্যাণী রেয়ানের এইসব কথা শুনে অনেক কান্না করতে থাকে। তারপর ওরা একসাথে রেয়ানদের বাড়ি আসে। রেয়ান তখনও যেন কি এক ঘুরের মধ্যে ছিল। তাকে দেখে লাগছিল সে যেন একটি পুতুল, যে যেরকম যা করাচ্ছে রেয়ান তাই করছে। এই অবস্থাতেই মা মনসার মন্দিরেই শুধু সিঁদুর দান এবং মালা বদল করে ওদের বিয়ে সম্পন্ন হয়। জগতে মায়ের ভূমিকা অতুলনীয়। একজন মা তার সন্তানের জন্য যা করতে পারে তা জগতের কেউ কখনোই করতে পারে না। জীবনের প্রথম দিন থেকে মা তার সন্তানকে সযত্নে আগলে রাখে। সন্তানের হাতে খড়ি থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত মা নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে থাকে, সন্তানের পিছনে ঢাল হয়। রেয়ানের মাও এর ব্যতিক্রম ছিলেন না। কেউ যখন ওনার কথা বিশ্বাস করতে চাইল না, তখন তিনি নিজেই অভিভাবক হয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে চেয়ে আনলেন কল্যাণীর হাতখানা। এই জন্যেই বোধহয় ভগবান পৃথিবীর সকল মায়েদেরকে নিজের প্রতিনিধি বানিয়ে সংসারের মঙ্গলের জন্য এই পৃথিবীতে পাঠান। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে যদি এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের ঘটনা পাঠাবেন ontorali99@gmail.com ontorale99@gmail.com এই ইমেইলে লিখে বা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দেবেন আপনাদের ঘটনা। আর হ্যাঁ, আজকের এপিসোডটি অবশ্যই লাইক করবেন একদম ফ্রিতে, এবং টুক করে সাবস্ক্রাইব বাটনটাও চাপিয়ে দেবেন, ওটাও ফ্রি একেবারে। আমি চাই আপনি, আমরা সবাই একই সাথে এগিয়ে যেতে। আজ আমি এপিসোড 3তে আপনাদের ঘটনা শোনাচ্ছি। একদিন যেন আমরা 300তম ঘটনা শোনাতে পারি এই চ্যানেলে। আর এটা একমাত্র সম্ভব হবে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা দিয়ে। আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, ছড়িয়ে দেবেন আপনাদের সকল আপনজনদের কাছে। অবশ্যই তাদেরকে ঘটনা শেয়ার করতে ভুলবেন না যারা সত্যি ভৌতিক ঘটনা খুবই ভালোবাসেন। আজকের মতো এই পর্যন্তই। কথা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।